এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কেন করলে এমন? আক্ষেপের স্বরে প্রশ্ন ছুড়ল দিহাত। অর্ক মুখ তুলে বিস্ফোরিত চোখে তাকালো। তবে কি ওরা সবটা জেনে এসেছে? কিভাবে? কয়েকটা ঢুক গেলে গলা ভিজে নিয়ে উল্টো প্রশ্ন করলো, মানে? মেহনুরকে এয়ারপোর্ট অবধি দিয়ে আসলাম। যাওয়ার সময় বলেছিল আঙ্কেল আন্টির সাথে নাকি ওর দেখা হয়নি, তারা নাকি বাসায় ছিলেন না। কিন্তু আঙ্কেল আন্টি তো বাসায় আছেন, তাহলে মেহনুরের সাথে দেখা করলেন না কেন? মেহিনুর চলে গেছে? অর্কের বিস্মিত কণ্ঠস্বরের সাথে চোখে অবিশ্বাস্য চাহনি। অর্কের প্রশ্নে সবাই ভেবাচেকা খেয়ে যায়। মেহিনুর যে চলে গেছে অর্ক সেটা জানেই না। আশ্চর্য! সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। এখন ওরা নিশ্চিত যে ওদের আগোচরে এই দুই পরিবারের মধ্যে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। এমনভাবে চমৎকৃত হলো মনে হচ্ছে এইমাত্র শুনলো। তনিমা ভ্রুকুটি করে জিজ্ঞেস করলো, তুই জানিস না? না। অর্কের জবাবে স্মিত হাসলো কলি। পর মুহূর্তে কটাক্ষের স্বরে বলল, এই না, জানার পিছনে তুই এর দায়ী না তো আবার? কি বলতে চাচ্ছিস তুই? আঙ্কেল আন্টি বাসে থাকা সত্ত্বেও মেহিনুরের সাথে দেখা করলেন না কেন? মেহিনুর বাংলাদেশ ছেড়েছাড়ো 2 ঘন্টা আগে, আর তুই এইমাত্র জানতে পারলি। মেহিনুর কি তোকে বলেনি যে ও চলে যাবে? আর তখন আন্টির বলা কথাগুলোর মানে কি? অর্ক দেখ, আমরা স্পষ্ট বুঝতে পারছি তোদের দুই পরিবারের মধ্যে কিছু একটা হয়েছে। বল, কি হয়েছে? একটা ঝামেলা হয়েছিল, তবে এখন মিটে গেছে। মেহনুর চলে যাওয়াতে অর্ক দিহাদের দিকে বিস্ফোরিত চোখে তাকাতেই দিহাত ফিচেল হেসে ফের বলল, আমরা কেউই নির্বোধ নই অক্ষ, এটা বোঝার মতো ক্ষমতা হয়তো আমাদের আছে। মেহনুর একটা হীরার টুকরা মেয়ে, ওকে এক দেখায় যে কারোই ভালো লেগে যায়। অবশ্য তোর ক্ষেত্রে উল্টোটাই বটে। আসল ঘটনা কি আমরা হয়তো জানি না, তবে খানিকটা আন্দাজ করতে পারছি। আঙ্কেল আন্টি হয়তো চেয়েছিলেন মেহনুর এই বাড়িতে বউ হয়ে আসুক, তাই না? কিন্তু সেটা তো আর তুই হতে দিবি না। সেলিব্রিটির প্রেমে পড়ে সবাই, তাকে নিয়ে কল্পনায় বিভোর থাকা, দীর্ঘ স্বপ্ন দেখা, এইসব শিখনই মোহমায়া, এছাড়া আর কিছুই না। নাটক সিনেমায় যেটা দেখানো হয় সেটা শুধু ওই পর্দাতে সীমাবদ্ধ, ওখানেই মানায়। বাস্তবে এর কোনো ভিত্তি নেই। তবে মানছি কিরণ চৌধুরীর সঙ্গ পাওয়ার যোগ্যতা হয়তো তোর আছে, কিন্তু তোর পরিস্থিতিটা তো অন্যরকম। অন্য আর 5টা রিলেশনশিপের মতো তো তোদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তাহলে কিসের ভিত্তিতে তুই এইসব করছিস? মরিচিকার পিছনে ছুটতে গিয়ে শেষে না আবার খাঁটি সোনাটা হারিয়ে ফেলিস? আমি যদি কখনো কিরণকে নাও পাই, তাহলেও ওর জায়গাটা আমি কাউকে দিতে পারবো না। তোর লাইফ, তোর ডিসিশন। তবে এইবার হয়তো আন্টি অনেক কষ্ট পেয়েছেন রে। এই মানুষটাকে কখনো এতটা বিচ্ছিন্ন থাকতে দেখিনি আমি কখনো। যদি তুই রাগ করে বাসা থেকে চলে যেতি, তখন আন্টিও তোর প্রতি রাগ দেখাতো। তবে তোর রাগটা সত্যি হলেও মায়েরটা থাকতো অভিনয়। তুই বাসা থেকে বেরিয়ে আসার পর এই মানুষটাই সবার আগে আমাদের কল করতেন, তোর খেয়াল রাখতেন, বলতেন, নানাভাবে তোর রাগ ভাঙানোর চেষ্টা করতেন। আজ তোর মতো রাগ নয়, মানুষটার মনে অভিমানের পাহাড় জমে গিয়েছে। মায়ের মতো হতে পারবি তার এই অভিমানটা ভাঙাতে, তাকে স্বাভাবিক করে তুলতে পারবি? দিহাত একদমে কথাগুলো বলে জিজ্ঞাসক দৃষ্টিতে তাকায় অর্কের দিকে। দিহাদের হঠাৎ কেন যেন ভীষণ রাগ হচ্ছে অর্কের উপর। আবার নিমিষে সেই রাগটা কোথায় যেন মিলিয়েও যাচ্ছে। না পারছে বন্ধুকে কটু বাক্য শোনাতে, আর না পারছে এই গুমট পরিবেশে থাকতে। অর্ককে চুপ করে থাকতে দেখে দিহাদ একটা তপ্ত নিঃশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। পর মুহূর্তে কিছু একটা ভেবে আবার ফিরে আসে। কলি দরজার পাশে দিহাদের দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে অর্কের দিকে তাকিয়ে বলল, মেহিনুরকে বিয়ে করলে কি এমন ক্ষতি হতো তোর? কিরণ চৌধুরীর মাঝে যার রয়েছে মেহিনুরের মাঝে হয়তো তার নেই, কিন্তু মেহিনুরের মাঝে যা রয়েছে তা তুই খুঁজে পেতে ব্যর্থ। স্রষ্টা কারোর উপর অন্যায় করে না। কাউকে রূপ দেন, কাউকে চরিত্র, কাউকে মেধা, কাউকে যোগ্যতা, কাউকে আবার অর্থ। অন্যরা যা করবে বা পারবে সেটা যে তুইও পারবি তা কিন্তু নয়। তুই যেটা পারিস তোকে সেটাই করা উচিত। সৌন্দর্য কেবল মানুষের চেহারা দ্বারাই প্রকাশিত হয় না। সৌন্দর্য প্রকাশিত হয় মানুষের কথায়, ব্যবহারে, কাজে, চিন্তায়, ব্যক্তিত্বে, চরিত্রে।
যেটা মেহিনুরের মাঝে রয়েছে। মেহিনুরকে অন্যদের মতো হওয়ার দরকার নেই, ও তো নিজের মতোই সুন্দর। অর্ক হতভাগ হয়ে গেছে। দিহাত, কলি, অয়ন বা তনিমা এদের কথা শুনে অবাক না হয়ে পারছে না। ওদের এসব কে বলল? মেহনুরকে নিয়ে এত কথা ওর ভালো লাগছে না। শক্ত গলায় বলল, তোদেরকে এসব কে বলেছে মেহিনুর? এতদিনে তুই ওকে চিনলি? যে মেয়ে নিজের ভাইকে অব্দি বলেনি ওর বিয়ের কথা হয়েছিল, তাও আবার তোর সাথে, আমাদের বলার তো প্রশ্নই আসে না। তবে বিকালে মেহিনুরের কিছু কথায়, আন্টির কথায় আর তোর ব্যবহারের আমাদের সবটা বুঝতে আর এখন বাকি নেই। অর্ক শান্ত চুপচাপ হয়ে বসে আছে। নতুন করে ওর কিছুই বলার নেই, যা বলার ও আগেই বলে দিয়েছে। কলি হতাশ স্বরে ফের বলল, দিহাত একবার বলেছে, এখন আমিও বলছি, জীবনটা যখন তোর, তাই জীবনের সিদ্ধান্তগুলোও তোর। তুই আবার এটা ভেবে নিস না আমরা তোকে জোর করছি বা দোষারোপ করছি। আমাদের মনে যা ছিল তাই বললাম। যাকগে, সেসব কথা বাদ দে। তনিমার বিয়ে ঠিক হয়েছে, জানিস তো? কেউ একটু মাকে জিজ্ঞেস করে আয় তো, আমি অবাক লগ্নে জন্মেছিলাম কিনা। তোদের বলা প্রত্যেকটা শব্দে, প্রত্যেকটা বাক্যে আমি আজ অবাক হচ্ছি। তনিমারও বিয়ে ঠিক হয়ে গেছে, অথচ আমি জানি না। শুধু তুই না, কেউই জানতো না আমার বিয়ে ঠিক হয়ে আছে, এটা আমি নিজেই জানতাম না। তাহলে তোদের কিভাবে বলতাম? ওদেরকেও আজকেই বলেছি, 16 তারিখ বিয়ের ডেট ফিক্সড করা হয়েছে। হ্যাঁ রে বিলাই, তোর বিয়ের কাজে কি তোর জামাই থাকবে? অয়নের কথা শুনে তনিমা দাঁত কর্মর করে অয়নের দিকে তাকালো। ওর চোখ ব্রাউন বলে সে ছোটবেলা থেকেই ওকে ক্যাট অথবা বিলাই বলে খ্যাপাতো অয়ন, অর্ক, দিহাত। তবে এখন এই শব্দটাকে বেশি পাত্তা না দিলেও নিজের বরকে নিয়ে কোনো হাসি ঠাট্টা সহ্য করবে না। অর্ক অয়নের কথার মানে বুঝতে না পেরে বোকার মতো তাকিয়ে আছে। তনিমা দাঁতে দাঁত চেপে মেকি হেসে বলল, আমার জামাই একজন মেরিন ইঞ্জিনিয়ার, উন্মুক্ত জলরাশির ওই বিশাল বিশাল জাহাজ নিয়ে ও কাজ করে, বুঝেছিস? কাজী সাহেবের ভূমিকাটা আমার দাদা শ্বশুরের ইচ্ছাই করেছিল। ওই দিনই ফার্স্ট শান্ত কাজী অফিসে গিয়েছিল। তবে এর পেছনের কারণটাও মেহিনুর। আসলে কাজী আমার দাদা শ্বশুর, শখের বশে তিনি এই পেশায় জড়িত। বিয়ে পড়ানোর বিনিময়ে উনি কিন্তু কোনো পারিশ্রমিক নেন না। ওই দিন আমার দাদা শ্বশুর অসুস্থ ছিলেন। উনি মেহনুরকে বলে দিয়েছিলেন দিহাত আর কলির বিয়েটা উনি পড়াতে পারবেন না। ওদের বিয়ের দিন সকালে খুব ভোরে মেহনুর তাদের বাসায় গিয়ে ওনাকে রাজি করায়, কিন্তু উনি তো আসতে পারবেন না, তাই শান্তকেই আসতে হয়েছিল। আর তাই ওই দিন যতগুলো বিয়ে পড়ানোর কথা ছিল সবগুলোই শান্ত পড়িয়েছিল। শেষমেশ কিনা ওই কাজী বিয়ে পড়ানোর বদলে নিজেই বিয়ে নিচ্ছে। অর্ক চোখ পাকিয়ে উচ্চ স্বরে বলল তনিমা। পর মুহূর্তেই তনিমা চোখ ছোট ছোট করে অর্কের দিকে তাকাতেই ফিক করে হেসে দেয় অর্ক, সাথে বাকিরাও। অমাবস্যার মধ্যরাতে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে নীরবে চোখের উষ্ণ নোনা জল বিসর্জন দিচ্ছে তনিমা। নিকষ কালো অন্ধকারে শূন্য দৃষ্টি স্থির রেখে নির্বিকার চিত্তে তাকিয়ে আছে। চারিদিকে তপ্ত হাওয়া বইছে তীব্রভাবে, দূরের আকাশে ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে। মাঝে মধ্যে কোথা থেকে যেন শীতল হাওয়া এসে আছড়ে পড়ছে ওর চোখে মুখে। সেই বাতাসের তোরে প্রতিবারই তনিমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠছে। আর কাঁদবে না বলে যতবারই হাতের পিঠে চোখ মুছছে, ততবারই অবাধ্য চোখের জল ঠেলে ঠুলে বেরিয়ে আসছে। এইবার আর কাঁদবে না বলে মন শক্ত করে চোখ মুছে তনিমা। চোখ বড় বড় করে গাল ফুলিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ছাদ থেকে চলে আসার জন্য পা বাড়াতেই অপ্রত্যাশিতভাবে কাঙ্ক্ষিত মানুষটিকে দেখে থমকে দাঁড়ায়। শান্তর বিধ্বস্ত চেহারাটা এক ঝলক দেখা মাত্রই কলিজাটায় মোচড় দিয়ে উঠল। এ কি হাল হয়েছে মানুষটার? চুলগুলো কেমন উস্কো খুস্কো হয়ে আছে। পরনের কালো রঙের শার্টটার উপরে দুটা বোতামের ফাঁক দিয়ে উন্মুক্ত বুকের পশমগুলো উঁকি দিয়ে আছে। উষ্ঠদয় শুকনো পাতার ন্যায় ঠেকছে। চোখের পাতা ভারী হয়ে নিচের দিকে ঢলছে। চোখগুলো কোন রকমে টেনে টুনে খুলে রাখছে। মনে হচ্ছে কত রাত গত হয়েছে ওই চোখের পাতা এক করেনি। মুখশ্রী ফ্যাকাশে বিবর্ণতায় ছেয়ে গেছে। তনিমার বুকের ভেতরটায় হঠাৎ করে ছ্যাদ করে উঠল। শান্ত অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে তনিমার দিকে।
পরক্ষণেই তনিমা চোখ মুখ শক্ত করে নিয়ে শান্তর দিক থেকে চোখ সরিয়ে শান্তকে পাশ কাটিয়ে চলে আসতে দিলে শান্ত ওর হাত ধরে আটকে দেয়। তনিমা পেছন না ফিরে হাত মোছাচ্ছে হাতটা ছাড়ানোর জন্য। তনিমা কিছু বুঝে ওঠার আগে এক হ্যাঁচকা টানে শান্তকে ওর বুকের সাথে মিশিয়ে নেয়। পেছন থেকে তনিমার সামনে হাত দিয়ে ওর বাহু আর কোমর শক্ত করে জড়িয়ে ধরল। শান্ত ওর শুকনো অষ্টদয় দিয়ে তনিমার কাঁধে গভীর চুম্বন দিয়ে চাপা স্বরে বলল, সরি ক্যাডবেরি। এই জড়িয়ে ধরার ব্যাপারটা মারাত্মক সুন্দর। মন খারাপে, রাগে, অভিমানে, ক্ষোভে মানুষটাকে জড়িয়ে ধরলেই হয়, এক নিমিষে সকল মন খারাপ ভালো হয়ে যায়। তেমনি তনিমাও আবেশে চোখ বন্ধ করে নেয়। মনের অজান্তে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল শান্তর হাতের উপর। ঠোঁট টিপে কান্না সংবরণ করে তপ্ত একটা নিঃশ্বাস ফেলে মাথা ঠেকালো প্রিয় মানুষটার বুকে। শান্ত ঠোঁটের আগায় তৃপ্তির হাসি টেনে তনিমার কপালে গভীরতম চুম্বন এঁকে দিয়ে শীতল কণ্ঠে বলল, ভালোবাসি 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 তোমায়, খুব বেশি ভালোবাসি ক্যাডবেরি। শান্তর কণ্ঠস্বর কর্ণগোচর হতে চটজলদি মাথা তুলে নেয় তনিমা। কয়েক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিল ওই মানুষটার প্রতি ওর মনে অভিমানের স্তূপ জমে আছে। মনের মধ্যেও জমে আছে যোজন যোজন অভিযোগ। যে মানুষটা বাসর রাতে তার সদ্য বিবাহিত স্ত্রীকে একা ফেলে রেখে চলে যেতে পারে, তার মুখে অন্তত ভালোবাসি কথাটা মানায় না। শান্ত আর তনিমার বিয়ে হয়েছে আজ 15 দিন। যেখানে বিয়েটা হওয়াই কথা ছিল ঠিক সেইভাবেই ওদের বিয়েটা হয়েছিল। রিসেপশন অবধি সব ঠিকঠাকই ছিল, কিন্তু রিসেপশনের অনুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণ পরেই শান্তকে চলে যেতে হয়েছিল। খবর আসে আটলান্টিক মহাসাগরে বাংলাদেশের একটি যাত্রীবাহী জাহাজ নিখোঁজ হয়ে গেছে। তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগ পর্যন্ত শেষ খবর ছিল তারা আটলান্টিক মহাসাগরে আছে এবং জাহাজটি তাদের নিয়ন্ত্রণে নেই, ওটা অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। নিকষ কালো অন্ধকার রাতে সাগরের বিশালতায় জাহাজটি কোন দিকে ধাবিত হচ্ছে নাবিকরা বলতে পারছে না। জাহাজটি দ্রুত ওর গতিপথও পরিবর্তন করছে। এই খবর শোনার পর বাংলাদেশ থেকে 30 জনের একটি ইউনিট তৎক্ষণাৎ আটলান্টিক মহাসাগরের উদ্দেশ্যে রওনা হয়। ইউনিটে থাকা 30 জন সদস্যের মধ্যে শান্ত ছিল। কথা বলবে না বুঝি? তনিমা শান্তর বুকের উপর থেকে মাথাটা সরিয়ে নিতে শান্ত চাপা স্বরে বলল, তনিমা শুধু শান্তর আলিঙ্গন থেকে বেরোনোর জন্য ছটফট করছে, মুখে কিছু বলছে না। 2 চোখ বেয়ে অনর্গল জল গড়িয়ে পড়ছে। শান্ত তনিমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ওর কাঁধে থুতনি রেখে মৃত স্বরে বলল, বারমুডা ট্রায়াঙ্গেল আমেরিকার কোল ঘেঁষে আটলান্টিক মহাসাগরের বুকে একটা গভীরতম স্থান। এটা ঠিক এমন একটা স্থান যা নিয়ে লেখা হয়েছে অসংখ্য গল্প, উপন্যাস আর সায়েন্স ফিকশন, যাকে কেন্দ্র করে অসংখ্য হলিউড মুভি তৈরি করা হয়েছে। একে বলা যায় সমুদ্র ও আকাশযানের কবরস্থান। সর্বপ্রথম চার্লস বালিটজ এর বারমুডা ট্রায়াঙ্গেল বইটি এটা একটি ভয়ঙ্কর রহস্যময় স্থান হিসেবে আলোচনায় আসে। কেউ কেউ বলে সেখানে নাকি এলিয়েনদের আনাগোনা রয়েছে, অর্থাৎ চতুর্থ ডাইমেনশন এর 4D এর উপস্থিত। ইউফ অর্থাৎ ফ্লাইং সসার বা উড়ন্ত চরকি করে তারা বারমুডার সমুদ্রে প্রবেশ করে। কেউ আবার বলে এতে ভয়ঙ্কর কোনো প্রাণীর উপস্থিত রয়েছে। কেউ আবার বলে এতে ম্যাগাজিন ভার্টেক্স বিদ্যমান। আবার কেউ এটা বলে সমুদ্রের তলদেশে মিথেন গ্যাসের উপস্থিতি প্রবল, কিন্তু বাস্তবে তো ভিন্ন কথা বলে। বিভিন্ন খবরের প্রতিবেদন আর নথিপত্র পর্যালোচনা করলে দেখা যায় কখনো কখনো কিছু জাহাজ বা বিমান গুম হয়, আবার কখনো মানুষ গুম হয়, কখনো বারমুডার পানিতে হারানো কোনো জাহাজ বা বিমানকে পুনরায় দেখা যায়, আবার কখনো হারিয়ে যাওয়া ব্যক্তি পুনরায় দেখা যায়। তবে আসল কথা হলো সব বিমান, জাহাজ বা মানুষ গুম হয় না, বরং অনেকে বাছ বিচার করেই গুম হয়। দেখা যায় সেখানে দিয়ে অতিক্রমকারী যুগের সেরা ফাইটার প্লেন বা সেরা সাবমেরিন গুম হয়, নয়তো যুগের সেরা পাইলট বা নাবিক গুম হয়। শান্ত এতটুকু বলেই থামে, ভ্রুকুটি করে তাকায় তনিমার দিকে। তনিমা শান্তর হাত দুটো শক্ত করে চেপে ধরে রেখেছে। হয়তো ওর কথাগুলো শুনে ভয় পাচ্ছে। অবশ্য ভয় পাওয়াটাই স্বাভাবিক। বারমুডা ট্রায়াঙ্গেলের এই ভয়ানক রহস্যময় তথ্য জানে না বা শুনেনি এমন মানুষ হাতে গোনা কয়েকজন পাওয়া যাবে। শান্ত কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো,
তনিমা দ্রুত ডানে বামে মাথা নাড়িয়ে বোঝালো ও ভয় পাচ্ছে না। শান্ত স্মিত হেসে তনিমাকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরলো, মাথায় ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, আমাদের জাহাজটাও হয়তো ওই বারমুডা ট্রায়াঙ্গলের সীমানায় পৌঁছে গিয়েছিল। নাবিকরা জানিয়েছিল জাহাজটি তাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল। হঠাৎ করে ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ার পরে নাকি জাহাজটি স্বাভাবিকের চেয়ে দ্রুত গতিতে চলছিল। তাদের সাথে শেষ কথা এটুকু ছিল। এরপর তাদের সাথে আর যোগাযোগ করা যায়নি। এখন অবধি তাদের সাথে যোগাযোগ করা যায়নি। তনিমা মাথা কাজ করে বিস্ফোরিত চোখে তাকায় শান্তর দিকে। শান্ত চোখ বন্ধ করে মাথা ঝাঁকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, জাহাজে থাকা 4 নাবিক এখন পর্যন্ত নিখোঁজ। জাহাজের যাত্রী সহি সালামতে থাকলেও নাবিকদের কোনো খোঁজ পাওয়া যায়নি। আমরা যতক্ষণে ওইখানে পৌঁছেছি ততক্ষণে আমেরিকার 2টো জাহাজ অলরেডি আমাদের জাহাজটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছিল। ওই ভয়ঙ্কর দুর্ঘটনার পর যাত্রীরা কেউই আর সমুদ্রের পথে আসতে রাজি হলো না। 150 যাত্রীকে আমেরিকা থেকে বাংলাদেশে পাঠানোর জন্য সব ধরনের প্রসেস কমপ্লিট করতে 1 সপ্তাহ চলে গেল। সবাই যখন দেশে ফিরে আসে আমরা তখনও আটলান্টিক মহাসাগরে ভাসছি। নিজের দেশের সম্পদ আর অন্য দেশে ফেলে আসা যায় না। জাহাজটি রিকভার করে 3 জন নাবিক নিয়ে আমরা 8 জন আবার ওই সমুদ্র পথেই ফিরে আসি। এটাই তো আমার পেশা বলো। আমি তো প্রতিজ্ঞাবদ্ধ। আমি শপথ নিয়েছি নিজের দেশের জন্য জীবনের শেষ নিঃশ্বাস অবধি আমি সেই প্রতিজ্ঞা বাক্য অক্ষরে অক্ষরে পালন করব। সমুদ্রের মধ্যে তো আর নেটওয়ার্ক পাওয়া যায় না, তাই আমি আমার ক্যাডবেরির সাথে যোগাযোগ করতে পারিনি। আর আমি তোমার ফোনটাও কিভাবে? থমথমে মুখে প্রশ্ন করলো তনিমা। শান্ত তনিমার কানে ফিসফিস করে বলল, ফিরতি পথে আমরা ওই বারমুডা ট্রায়াঙ্গলের খপ্পরে পড়েছিলাম। শান্তর কথাটা কর্ণকুহরে প্রবেশ করতেই তনিমার বুকের ভেতরটায় ধুক করে উঠল। সাথে সাথে সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। তড়িৎ বেগে শান্তর দিকে অবিশ্বাস্য চোখে তাকাতেই শান্ত মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। সব মান অভিমান ভেঙে তনিমা আচমকায় শান্তকে জাপটে জড়িয়ে ধরল। বাঁধ ভাঙা নদীর মতো হু হু করে কেঁদে দেয়। মৃত্যুটা খুব কাছ থেকে দেখে এসেছে শান্ত। প্রিয়জনকে হারানোর ভয়ে সবাই কাতর হয়। তনিমাও তাড়াতাড়ি দলে। তনিমা শান্তর বুকে মুখ গুজে কেঁদেই যাচ্ছে। শান্ত ভাবছে তনিমাকে হয়তো এই কথাটা না বললেও পারত। শুধু শুধু ভয় পেয়ে এখন কান্নাকাটি করছে। শান্ত ফিচল হেসে বলল, আরে পাগলি, তুমি কাঁদছো কেন? আমি তো জাস্ট দুষ্টুমি করে বলেছি ওটা। তনিমা কান্না থামিয়ে ফ্যালফ্যাল করে তাকায় শান্তর দিকে। ওর অবুঝ চাহনি। শান্ত গলা খাকারি দিয়ে বলল, বউয়ের আদর পাওয়ার জন্য না হয় একটু মিথ্যে বলেছি, তাতে কি এমন ক্ষতি হয়েছে শুনি? আজই প্রথম এবং শেষবারের মতো বলছি, ভবিষ্যতে আর এরকম কোনো দুষ্টুমি করবে না। যদি করেছো তাহলে কিন্তু তোমার খবর আছে বলে দিলাম। কড়া গলায় চোখ রাঙিয়ে বলল তনিমা। শান্ত স্মিত হেসে তনিমাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে চোখ বন্ধ করে ক্ষুদ্র একটা নিঃশ্বাস ফেলে ক্ষীণ স্বরে বলল, ওকে ক্যাডবেরি, যদি তোমার কিছু হয়ে যেত? তুমি থাকতে আমার কিছু হবে না, আমি জানি। শোনো, বলো। তুমি বরং কাজী অফিসেই বসো। ওই কাজটাই না হয় মন দিয়ে করো। সাগর জাহাজ ইঞ্জিনিয়ার এইসব ঝামেলায় তোমাকে আর যাওয়া লাগবে না। আহ্লাদে গলায় বলল তনিমা। তনিমার কথা শুনে ফিক করে সশব্দে হেসে উঠল শান্ত। শান্তর কাছে হেন প্রস্তাব রাখায় তনিমাও কিঞ্চিত লজ্জা পাচ্ছে। ও নিতান্তই বোকার মতো একটা কথা বলেছে। ও বুঝতে পারছে। তনিমা লজ্জায় শান্তর বুক থেকে মাথায় তুলছে না, বরং পারলে শান্তর বুকের ভেতর ঢুকে যায় এমনভাবে কপাল ঠেকিয়ে রেখেছে। শান্ত পর মুহূর্তে নিজের হাসি থামিয়ে আর চোখে তনিমার দিকে তাকিয়ে বলল, তোমার বন্ধুরা যখন আমাকে কাজী কাজী বলে ডাকবে তখন শুনতে পারবে তো? তখন কিন্তু গর্ব করে আবার বলতে পারবে না আমার জামাই একজন মেরিন ইঞ্জিনিয়ার। তনিমা অবাক হয়ে তাকায় শান্তর দিকে। শান্ত ঠোঁট টিপে হাসছে। এই অয়নটাও না হয়েছে আস্ত একটা হারামি। ও না হয় ওদের সামনে কথাটা বলেছেই, তাই বলে এটা শান্তকে বলে দিতে হবে কেন? শান্তকে জানে না ও তনিমার জামাই? তনিমা ক্ষণকাল স্বামীর দিকে তাকিয়ে থেকে লাজুক হেসে ফের মুখ লুকায় শান্তর বক্ষ মাঝে। সময়ের পরিক্রমায় পাল্টে গেছে অনেক কিছু। এই 18-19 দিনে সব কিছু আগের মতোই স্বাভাবিক নিয়মে চলছে। রাওনাফার রোশনি আরও 9 দিন আগেই কানাডায় ফিরে গেছে।
অর্ক রোজ এনজিওতে যাচ্ছে, কলি, দিহাদ, অয়নও নিয়মিত এনজিওতে আসছে। শান্ত চলে যাওয়ার পর থেকে তনিমা শান্তর চিন্তায় নিজেকে একেবারে ঘরবন্দি করে নিয়েছিল। নতুন বউ বাসা থেকে হুটহাট বেরিয়ে আসাটা লোকচক্ষু হলেও তনিমাকে কলি রোজ এনজিওতে নিয়ে আসতো, শান্তর অনুপস্থিতিতে তনিমা যাতে একাকিত্ব বোধ না করে। অর্ক ভাইয়া, হানিমুনে তো শুধু তাদের যাওয়ার কথা ছিল, তাহলে আমরা সবাই কেন যাচ্ছি? সিরিয়াসলি তন্নি, আমাকে দেখে কি তোমার মনে হচ্ছে আমরা হানিমুনে যাচ্ছি? বরং আমার তো মনে হচ্ছে আমরা কোনো স্টাডি ট্যুরে যাচ্ছি। এখানে আমরা সবাই ব্যক্তিগত শিক্ষার্থী, আর ওই যে সামনে বসে আছেন তারা হলেন আমাদের দুজন দায়িত্ববান ম্যাডাম। এটা করা যাবে না, ওটা ধরা যাবে না, চুপচাপ বসে থাকো, ব্লা ব্লা ব্লা, আরও কত কি। প্লে নার্সারির বাচ্চাকেও কেউ এভাবে শাসনে রাখে না। আমি এই মাসে এমনিতেই কানাডায় যেতাম, আমি জানতাম না ওরাও কানাডাতেই যাবে। একই জায়গায় যেহেতু যাব তো একসাথেই না হয় গেলাম হানিমুনে যাওয়ার জন্য। পৃথিবীতে এত সুন্দর সুন্দর জায়গা থাকতে ওরা কানাডায় কেন যেতে চাইছে আমি তো সেটাই বুঝতে পারছি না। যাই হোক, ওদের ইচ্ছা আমার কি, আমি না হয় কাজে যাচ্ছি আর ওরা যাচ্ছে হানিমুনে। তা তুই কেন যাচ্ছিস শুনি? সকালে আপু বলল যে আমার নাকি পাসপোর্ট ভিসা রেডি, আমাকে কানাডা যেতে হবে। এয়ারপোর্টে আসার পর দেখলাম সবাই মিলে হানিমুনের যাওয়ার প্ল্যান করছে। ওরা হানিমুনে যাবে সেটা ভালো কথা, কিন্তু মাঝখানে শুধু শুধু আমাকে কেন কাবাবের মধ্যে হাড্ডি বানাতে গেল সেটাই বুঝতে পারছি না। হানিমুনে পড়ে যাব তিন্নি, আমরা আগে মেহনুরের কাছে যাব। তোকে কানাডায় নিয়ে যাওয়ার জন্য মেহনুরই বলেছে। আর আমরা সবাই যখন যাচ্ছি তখন আমার একমাত্র দেবর বেচারা কি দোষ করেছে? ওকে কেন রেখে যাব? তাই ওকেও নিয়ে যাচ্ছি। নিস্তব্ধ রাতে মাউথ অর্গানে সুর তুলে ল্যাম্পপোস্টের আলোর পথ ধরে হেঁটে চলা মানবীর দিকে তাকিয়ে আছে টরন্টোবাসী। তাদের মধ্যে বাঙালিরাই সংখ্যাগরিষ্ঠ। টরন্টোর আবহাওয়া তুলনামূলকভাবে ভালো। চাকরির সুযোগ সবচেয়ে বেশি এবং সবচেয়ে বেশি বাঙালি টরন্টো অর্থাৎ এই অন্টারিও প্রভিন্সে। চাকরির সুযোগ সবচেয়ে বেশি এবং সবচেয়ে বেশি বাঙালি এই টরন্টো অর্থাৎ এই অন্টারিও প্রভিন্সে বসবাস করে। তাদের সবচেয়ে প্রিয় গন্তব্য টরন্টো। কেউ জানালার পর্দা সরিয়ে উঁকি দিচ্ছে, তো কেউ ব্যালকনিতে দাঁড়িয়ে। ছাদের কিনার ঘেঁষে দাঁড়িয়ে থাকা অনেকেই ওর দিকে হাত নাড়িয়ে তাদের অস্তিত্বের জানান দিচ্ছে। বিনিময়ে সেও একগাল হাসি ফিরিয়ে দিচ্ছে। তাদের মধ্য থাকা একজন উচ্চ স্বরে বলে উঠল, কবে ফিরলে? এতদিনে বুঝি আমাদের কথা মনে পড়লো? এসেছি, প্রায় মাস হতে চলল। কদিন খুব ব্যস্ত ছিলাম গো, তাই দেখা হয়নি। গলার স্বর উঁচু করে বলল কিরণ। অনুপাশ থেকে কেউ একজন হাঁক ছেড়ে জিজ্ঞাসা করলো, কোথা থেকে আসা হচ্ছে? শো ছিল নাকি? না না গো, তবে রাত্রি বিলাসে বেরিয়েছি। রাত্রি বিলাসে বের হয়েছ, সাথে একজন সঙ্গী থাকলে কিন্তু মন্দ হতো না। আমাকে সঙ্গ দেওয়ার জন্য আমার এই মাউথ অর্গানই যথেষ্ট। জোর গলায় বলল কিরণ। কিরণের কথার প্রত্যুত্তরে উনি কিছু বলতে পারলেন না, শুধু এক চিলতে হাসি ফিরিয়ে দেওয়া ছাড়া। আসলে কিরণের কারোর সঙ্গের প্রয়োজন হয় না, ওর সঙ্গে ও নিজেই। ওর সুর ছন্দই ওকে সঙ্গ দেয়। কিরণ মৃদু হেসে বলল, ঠিক আছে, সাবধানে যেও। সমস্বরে বলে উঠল সবাই। সবাইকে বিদায় জানিয়ে নিজের মতো মাউথ অর্গানে ফের সুর তুলল কিরণ। দেখতে দেখতে আধো আলো আধো অন্ধকারে মিলিয়ে যায় ওর অবয়ব। ধীরে ধীরে অর্গানের সুরও ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যায়। ঘুমে চোখ টলমলো। ঢলতে ঢলতে বাসায় ঢুকলো কিরণ। অনেকদিন পর বেশ খানিকটা পথ হেঁটে এসেছে ও, কিন্তু শরীরটা ক্লান্ত হলেও আজ মনটা বেশ শান্ত, প্রফুল্ল ও সজীব। চিরচেনা মানুষগুলোকে কতদিন পর দেখলেও তার হিসাব কষার দরকার নেই। চোখের দেখা দেখতে পেয়েছে, কথা বলেছে, এটাই অনেক। নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে ব্যালকনিতে গিয়ে বসে। ডগিরা উচ্চ স্বরে ঘ্যাও ঘ্যাও করে উঠতে চমকে উঠল কিরণ। পর মুহূর্তেই অসহায় মুখ করে ডগিরার দিকে তাকায়। ও ভেবেছিল ডগিরা হয়তো ঘুমিয়ে গেছে, তাই ওকে আর বিরক্ত করতে চায়নি। কিন্তু ও বুঝতে না পারলে কি হবে। ডগিরা ঠিকই টের পেয়ে গেছে যে কিরণ বাসায় ফিরেছে। কিরণ হয়তো ভুলেই গিয়েছিল ওদের ঘ্রাণ শক্তি প্রখর থেকে প্রখরতর। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গন্ধ শুকে
চিনে নেওয়ার ক্ষমতা জন্মলগ্ন থেকেই সৃষ্টিকর্তা প্রদত্ত। কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের থেকে 28,000 গুণ বেশি। কিরণ স্মিত হেসে হাত বাড়িয়ে দেয় ডগিরার দিকে। ডগিরা দৌড়ে এসে কিরণের কোলে ঝাঁপিয়ে পড়ল। ডগিরাকে পরম যত্নে জড়িয়ে ধরল কিরণ। ডগিরা কিরণের গাল চেটে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়। কিরণও গভীর মমতায় আরো শক্ত করে জড়িয়ে ধরল তাকে। বাংলাদেশে যাওয়ার আগে ডগিরাকে কানাডায় রেখে গিয়েছিল। তার কারণ ছিল বাংলাদেশের ওয়েদার। কানাডার ওয়েদারে বেড়ে ওঠা ডগিরা বাংলাদেশের ওয়েদারে ঠিক মানিয়ে নিতে পারবে না বলে স্নেহের ডগিরাকে কানাডাতেই রেখে যায় কিরণ। ওর অনুপস্থিতিতে ঠিকমতো খাওয়া দাওয়া করেনি। খাবারের অনিয়ম হয়েছে বিধায় ডগিরার শরীরটা ভেঙে গেছে। আজও হয়তো কিচ্ছু খায়নি, তাই তো পেটটা অমন করে পড়ে আছে। হয়তো আজ ওর খাবারটা কিরণ খাইয়ে দেয়নি বলেই অভিমান করে বসে আছে, কারণ প্রত্যেকবারই কিরণই ওকে খাইয়ে দেয়। কিরণ ক্ষুদ্র একটা নিঃশ্বাস ফেলে করুণ দৃষ্টিতে তাকায় ডগিরার দিকে। ডগিরা ক্ষীণ স্বরে অভিমানী আর্তনাদ করে। কিরণ ডগিরার দুগাল ধরে কপালে একটা চুমু দেয়। ডগিরা খুশিতে গদগদ হয়ে ল্যাজ নাড়িয়ে আরেক দফায় কিরণের গাল চেটে দেয়। ডগিরার আহ্লাদীপনা দেখে ফিক করে হেসে দেয় কিরণ। ডগিরার মাথায় হাত বুলাতে বুলাতে আদরে গলায় বলল, চুপটি করে এখানে বসে থাকবি, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। ডগিরা কিরণের কথা শুনে জিভ বের করে ঘন ঘন লেজ নাড়াচ্ছে, ভাবে বোঝাচ্ছে ও এতক্ষণ এটারই অপেক্ষায় ছিল, কবে কিরণ আসবে আর ওকে খাইয়ে দেবে। কিরণ ডগিরার ভাব দেখে ঠোঁট টিপে হেসে ঘরের ভেতরে চলে আসে। ডগিরার জন্য সদ্য কিনে আনা শুকনো খাবারগুলো থেকে কিরণ একটা প্যাকেট বের করেছে মাত্র। অমনি ডগিরা এসে কিরণের জামা কাপড়ে কামড়ে ধরে টানতে শুরু করে। আচমকায় এমন হওয়ায় কিরণের হাত ফসকে প্যাকেটটা নিচে পড়ে যায়। কিরণ চকিত দৃষ্টিতে ডগিরার দিকে তাকায়। ও কিছু বুঝে ওঠার আগে ডগিরা ওর জামা কামড়ে ধরে ব্যালকনির দিকে নিয়ে যেতে থাকে। কিরণ ভ্রুকুটি করে ডগিরার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে ওর আবার কি হলো? তখন তো খাবারের কথা শুনে দিব্যি তো লাফাচ্ছিল, এখন খাবারটাই নিতে দিল না। আরে ডগিরা, তুই কি করিস? আস্তে যা, পড়ে যাবো তো। কিরণ উৎকণ্ঠিত স্বরে বলল। ডগিরা নিজের মতো কিরণকে টেনে নিয়ে ব্যালকনিতে গিয়ে ছাড়ে। কিরণ হাঁটু মুড়ে ডগিরার সামনে বসে ওর দোগালে হাত রেখে শীতল কণ্ঠে বলল, কি হয়েছে তোমার ডগিরার? আমার উপর বড্ড রাগ হয়েছে বুঝি? কিরণের কথা শুনে ঘেউ ঘেউ করে উঠল ডগিরা। কিরণ কপাল কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টি স্থির করে ডগিরার দিকে। ডগিরাকে কেমন যেন উত্তেজিত দেখাচ্ছে। ও সচরাচর এমন করে না, যখন খুব বেশি অভিমান বা খুশি হয় তখনই এমন করে। কিরণ ডগিরাকে পরখ করে দেখে নিয়ে নরম গলায় বলল, কিছু বলতে চাস তুই? ডগিরা আবার ঘন ঘন লেজ নাড়াচ্ছে। কিরণ মুচকি হাসলো। ডগিরা লাফ দিয়ে কিরণের কোলে উঠে বসে। কিরণ ডগিরাকে জড়িয়ে ধরে বলল, বল কি বলবি? ডগিরা রাস্তার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করে উঠল। কিরণ ভ্রু কুঁচকে ডগিরার দিকে তাকায়। ডগিরা কিরণের দিকে তাকিয়ে দেখে কিরণ ওর দিকেই তাকিয়ে আছে। ডগিরা ক্ষীণস্বরে ঘেউ ঘেউ করতেই কিরণের কপাল আরও সংকুচিত হয়ে যায়। ডগিরা ফের রাস্তার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করে উঠল। এইবার কিরণের সংকুচিত কপাল প্রসারিত হয়ে যায়। এতক্ষণেও বুঝতে পারে ডগিরা ওকে কিছু দেখার জন্য বারবার রাস্তার দিকে ইঙ্গিত করছে। কিরণ চটজলদি রাস্তার দিকে তাকায়। রাস্তার দিকে তাকাতেই ঠোঁটের আগায় হাসি ফুটে ওঠে কিরণের। পর মুহূর্তে বিস্ফোরিত চোখে তাকায় ডগিরার দিকে। ডগিরা জিভ বের করে ঘন ঘন শ্বাস ফেলছে, যার ফলস্বরূপ ওর সারা শরীর কম্পিত হচ্ছে। কিরণ অবাক হয়ে বলল, ডগিরা সিরিয়াসলি? তোকে মাত্র একবার তাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি, তাও আবার ছবিতে, আর তুই এই একদিনেই তাদের চিনে ফেললি? ডগিরা মাথা নিচু করে গুঙে উঠল। সঙ্গে সঙ্গে ডগিরাকে জড়িয়ে ধরে কিরণ। অজস্র চুমুই ভরিয়ে দেয় ডগিরাকে। ডগিরাও পরম আদরে মাথা ঠেকায় কিরণের বুকে। হঠাৎ করে স্মরণে এলো, এমন করে চমকে উঠল কিরণ। ওর যে এখনই নিচে যাওয়া প্রয়োজন, সে কথা বেমালুম ভুলে গেছে। আনন্দে আত্মহারা হয়ে কিরণ চট করে ডগিরাকে কুলে তুলে নিয়ে উঠে দাঁড়ায়। দ্রুত পা চালিয়ে ব্যালকনি থেকে প্রস্থান করে। রাস্তার দুপাশে থাকা সারি সারি দালানগুলো অন্ধকারে নিমজ্জিত থাকলেও কিরণের বাড়িটা উজ্জীবিত।
আলোকিত হয়ে আছে। বাসায় থাকা 5 জন কাজের লোকই পুরো দমে কাজ করছে। 2 জন কিচেনে আর বাকি 3 জন গ্যাস রুমগুলো সাজিয়ে দিচ্ছে। যদিও কিরণ সবকিছু গুছিয়ে রাখে সব সময়, এই বাড়ির প্রত্যেকটা কোণা নিজের হাতে ডেকোরেশন করেছে কিরণ। কিন্তু প্রথমবারের মতো ওর প্রিয় মানুষগুলো ওর কাছে আসছে, তাদের জন্য স্পেশালভাবে নতুন করে কিছু করতেই হয়। বিছানার চাদর, কুশন, জানালার পর্দা, ওয়ালপেপার, ওয়ালমেট, অ্যাকোরিয়াম, ফুলের টব, এমনকি পাপোশগুলো পরিবর্তন করা হয়েছে। কলিং বেলের শব্দটা কর্ণগোচর হতেই ডোগেরা লাফ দিয়ে কিরণের কুল থেকে নেমে যায়। ও এতক্ষণ অবধি কিরণের কুলেই ছিল। ডোগেরা দরজার কাছে গিয়ে দরজাটা খোলার জন্য লাফালাফি শুরু করে দিয়েছে। এই কাজটা ওর সাধ্যের বাইরে যেন বেচারা বৃথা চেষ্টা করছে। ডোগেরা দরজার লক খুলতে পারে, কিন্তু ওর একটু সাহায্য লাগে শুধু। কিরণ অনেকক্ষণ যাবৎ ডোগেরাকে লক্ষ্য করছে। গ্যাসদের আগমনে ও খুব খুশি হয়েছে, অথচ ওর এত খুশি বা উচ্ছ্বসিত হওয়ার কারণটা কিরণের কাছে স্পষ্ট নয়। তবে হ্যাঁ, যেটাতে কিরণ খুশি সেটাতে ডোগেরাও খুশি। কিরণ সেটা জানে, আর হয়তো সেই কারণেই ও অমন করছে। দরজা খোলার জন্য ডোগেরার এত কৌতূহল দেখে ফিক করে হেসে উঠল কিরণ। দরজার লকটা নাগাল পাচ্ছে না, তাও হাল ছাড়ছে না, লাফিয়েই যাচ্ছে। কিরণ একটা চেয়ার নিয়ে দরজার কাছে রাখলো। ডোগেরা এক লাফে চেয়ারে উঠে বসলো। এক পলক তাকালো কিরণের দিকে। কিরণ মুখের হাসি প্রসারিত করে চোখ বন্ধ করে বোঝালো ওকে পারমিশন দেওয়া হয়েছে, ও এবার দরজাটা খুলতে পারে। দরজা খোলার পর সামনে ডোগেরাকে দেখে সবাই আশাহত হয়ে নিজেদের মুখ চাওয়াচাই করলো। পর মুহূর্তেই কিরণ উচ্চস্বরে হেসে উঠতেই চমকে উঠল প্রত্যেকটি অস্তিত্ব। অস্থির দৃষ্টিতে তাকে খুঁজতে সবাই ব্যস্ত হয়ে পড়ে। ডগেরা, গেস্টদের ঢুকতে দাও, আদুরে গলায় বলল কিরণ। সবাই চকচক চোখে তাকালো কিরণের দিকে। সবার ঠোঁটের কোণে মিষ্টি হাসি, চোখে মুখে তৃপ্তির ছাপ। ডোগেরা কিরণের দিকে এক পলক তাকিয়ে ফের সম্মুখে তাকিয়ে শরীর ঝেড়ে উঠতেই সামনে থাকা কজন একটু নড়েচড়ে উঠল। ডোগেরা ধীর গতিতে দুবার মাথা নুয়ে চেয়ার থেকে নেমে এক দৌড়ে আবার চলে যায় তার মালিকের কুলে। ডোগেরা চলে যেতে ভৃত্যদের মধ্যে একজন এসে দরজার সামনে থেকে চেয়ারটা সরিয়ে নেয়। বাকিরা এসে গ্যাসদের লাগেজগুলো নিয়ে যায়। কিরণ ডোগেরাকে ওর জন্য বরাদ্দ আসনে রেখে দ্রুত পায়ে এগিয়ে আসলো। স্মিত হেসে শীতল কণ্ঠে বলল, এতদিনে অপেক্ষার প্রহর শেষ হলো। তবে কেমন আছো মেহিনুর? সবাই যখন ডোগেরাকে নিয়ে ব্যস্ত, ঠিক তখনই পরিচিত মানুষের ক্ষীণ কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতে আটকে উঠল মেহিনুর। বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো দরজার দিকে। অর্ক এসেছে। সবার সাথে যে অর্ক আসতে পারে এটা ওর মাথায় আসেনি। ডোগেরাকে ঘিরে বসে থাকা মানুষগুলোর দিকে এক পলক তাকালো মেহিনুর। ক্ষুদ্র একটা নিঃশ্বাস ফেলে ঠোঁটের আগায় হাসি টেনে এগুলো দরজার দিকে। ধীর কণ্ঠে অর্কের প্রশ্নের প্রত্যুত্তরে বলল, আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো, নরম গলায় বলল অর্ক। মেহিনুরের গলার স্বর শুনে এগিয়ে আসে রাওনাফ রোশনি। প্রাণপ্রিয় বন্ধুকে দেখে আনন্দে আত্মহারা রাওনাফ বন্ধুকে আলিঙ্গন করে ফিচেল হেসে বলল, সবাই মিলে এইভাবে আমাদের সারপ্রাইজ দিয়ে দিবি ভাবতেই পারিনি। সবাই তো অনেকক্ষণ আগেই চলে এসেছে। তাহলে তুই এতক্ষণ কোথায় ছিলি? কোথায় ছিল আবার? ও তো একটাই কাজ। অয়ন মুখে বিরক্তির ছাপ ফেলে কথাটা বলল। দিহাত চাপা স্বরে অয়নকে কিছু একটা বলল ওর মুখ বন্ধ করার জন্য, তবে সেটা বাকিদের কর্ণধারে এসে পৌঁছায়নি। অয়ন মুখ ভেঙচি দিয়ে অর্কের পাশ কাটিয়ে চলে যায়। অয়নের বলা কথার মানে বুঝতে না পেরে রাওনাফ ভ্রুকুটি করে ওর দিকে তাকিয়েছিল। অয়ন চলে যেতে রাওনাফ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, মানে অয়ন? আরে ছাড়া তোর কথা, আসলে আমার একটা কাজ ছিল, তাই আসতে একটু দেরি হয়েছে। স্মিত হেসে বলল অর্ক। রাওনাফও মেনে নিল ওর কথা। যখন অর্ক নিজ থেকে বলবে সেদিনই না হয় রাওনাফ সবটা শুনবে, তার আগে ও কিচ্ছু জানতে চাইবে না। তবে রাওনাফ একটা জিনিস খেয়াল করেছে, অর্ক মাঝে মধ্যেই লাপাত্তা হয়ে যেত। যায় কোথায় যায়, কি করে না করে কিছুই বুঝতে পারে না ও। অবশ্য অর্ককে কোনোদিন সে কথা জিজ্ঞেসও করেনি। রাওনাফের মাথায় যখন এই কথাগুলো ঘুরপাক খাচ্ছিল তখন আবার ভাবে, যাই হোক,
এতটা পথ জার্নি করে এসেছে, ও অবশ্যই অনেক ক্লান্ত। এখন ওর খাওয়া দাওয়া করে বিশ্রামের প্রয়োজন। রাউনাফ অর্ককে নিয়ে গ্যাস রুমের দিকে চলে যায়। অন্যরা এসে ফ্রেশ হয়ে সবাই নিচে এসেছিল। এর মধ্যেই অর্কের আগমন ঘটল, আর সবাই ওর জন্যই অপেক্ষা করছিল। সারপ্রাইজ দিবে বলে কাউকে বলেনি যে ওদের সাথে অর্কও কানাডায় এসে। অর্ক চলে যেতে সবাই আবার ডোগরাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। অর্ক ফ্রেশ হয়ে আসলে সবাই একসাথেই খাবে। আচ্ছা মেহেরিন আপু, জাস্টিন ট্রুডোর সাথে আমি যদি একটা সেলফি তুলতে চাই তাহলে আমাকে কোথায় যেতে হবে? তাকে কোথায় পাওয়া যাবে? পুরো ডাইনিং টেবিল জুড়ে পিনপত নীরবতা। মাঝে মধ্যে চামচ আর পানির গ্লাসের শব্দ শোনা যাচ্ছে। রাতের শেষ ভাগে খাওয়ার মধ্যেই তিন্নির এহেন কথা শুনে সে নীরবতা ভেঙে ফিক করে হেসে উঠল ওহি। সবাই খাওয়া বন্ধ করে তিন্নির দিকে তাকায়। ওহি ওর হাসি বন্ধ করে সিরিয়াস হয়ে বলল, জাস্টিন ট্রুডোর সাথে দেখা করতে চাও, সেলফি তুলছে আগেও বলবে না? এখানে আসার সময় তো ওনার সাথে দেখা হলো আমার। তিন্নি ওহির কথা শুনে আশ্চর্য হয়ে ওর দিকে আর চোখে তাকিয়ে আছে, তবে ভ্রুকুটি করে। এই ছেলেটাকে একদম সহ্য হয় না ওর। তনিমার বিয়ে ঠিক হওয়া অবধি ঠিক ছিল, কিন্তু বিয়ের দিন থেকে আজ পর্যন্ত ওহির সাথে হ্যাঁ না ছাড়া ভালো করে একটা কথাও বলেনি। অবশ্য ওহি কথা বলতে চায়, সুযোগ পেলে ব্যান বলে গল্প জুড়ে দিতে চায়, কিন্তু তিন্নি টু শব্দটাও করে না, একরকম পাত্তাই দেয় না ওহিকে। এর কারণটা অবশ্য ওহি। শান্ত আর তনিমার বিয়ের দিন গেট ধরা থেকে শুরু করে বরের জুতা লুকানো সব কিছু ভুন্ডুল করে দিয়েছিল ওহি। গেটে দাবিকৃত টাকা না দেওয়া, বরের জুতো ফেরত দেওয়ার পর পাওনা টাকা না দেওয়া, বরের হাত ধুয়ে দেওয়ার পর যথেষ্ট টাকা না দেওয়া ইত্যাদি বিষয় নিয়ে ওহির সাথে তুমুল ঝগড়া করে। সব কিছুতেই বাগড়া দেয় ওহি। ফলে তিনি ভীষণ রেগে যায় ওহির উপর। যদিও ওহি ব্যয় হিসেবে মজা করে ওগুলো করেছিল, মানে সাধারণত বিয়েতে বরপক্ষ আর কনেপক্ষের মধ্যে যা হয় আর কি, কিন্তু পরে সব টাকা দিয়ে দেয় ওহি। কিন্তু তিনি সেটা নেয়নি, উল্টো আরও টাকা অ্যাড করে ওহিকে ফেরত দেয়। ওহি সেই দিনই বুঝতে পেরেছিল এই মেয়ে আস্ত একটা ধানি লঙ্কা, বয়স কম হলেও ঝাঁজ আছে 16 আনায়। তারপরেও ওহি বার ওর পিছনে লাগে। কখনো আসলেই ভালোভাবে কথা বলতে চায়, আবার কখনো ইচ্ছে করে তিন্নিকে রাগাতে চায়, কিন্তু তিন্নি বেশি জেদি। একবার যখন কথা বলবে না ঠিক করে নিয়েছে তো বলবেই না, যার ফলে ওহির কোনো কথাই তিন্নি রিয়্যাক্ট করে না। তবে এমনটা নয় যে ওহি গায়ে পড়ার স্বভাবের ছেলে, হাংনামো করে ছেলে, কিন্তু দেখতে শুনতে মাশাআল্লাহ। স্কুল লাইফ থেকে এখন অবধি কতগুলো প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ও নিজেও জানে না। এতদিন প্রেম ভালোবাসা এত ইন্টারেস্ট না থাকলেও তিন্নির সামনে সব কিছুই যেন তুচ্ছ মনে হয় ওর। কখনো ওর সামনে পড়লে তিন্নির পাশ কাটিয়ে চলে যাওয়া, রাগে চোখে তাকানো, সুযোগ পেলেই মুখ ভেঙচি দেওয়া, ওর বাচ্চামো কথায় কথায় নাক টেনে কান্না করা, কারণেই অকারণে ইগনোর করা, এসব কিছুই ওহির ভালো লাগে। তিন্নির মুখ চোখের সামনে ভেসে উঠতেই ওর মুখে হাসি ফুটে ওঠে। ইদানিং ওহি ওর উপরে বেশ অবাক হচ্ছে। আগে কখনো তিন্নিকে দেখে বা ওর কথা ওইভাবে চিন্তা করেনি, কিন্তু এখন মনে হচ্ছে ওর মন ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে, কোথাও গিয়ে ওর মন আটকে যাচ্ছে। এই মুহূর্তে তিন্নি ওহির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। ওহির মুখ দেখে মনে হচ্ছে ও সত্যি বলছে, মানে হাব ভাব বোঝা যাচ্ছে, কিন্তু তিন্নি এটা বুঝতে পারছে না ও তো সবার সাথে এসেছে, তাহলে জাস্টিন ট্রুডোকে ও কেন দেখতে পেল না? প্রশ্নটা যখন তিন্নির মাথায় খুব তীব্র বেগে ঘুরপাক খাচ্ছে, তখন তনিমা অবাক হয়ে বলল, ভাইয়া তুমি এসব কি বলছো? কই আমরা কেউ তো দেখিনি। ভাবি তুমিও? জাস্টিন টুডু কানাডার প্রেসিডেন্ট জাস্টিন টুডু, বুঝতে পারছো তুমি? সব কিছুর একটা নিয়ম রীতি থাকে, প্রক্রিয়া থাকে। কেউ চাইলে এই দেশের প্রেসিডেন্টের সাথে দেখা করতে পারে না। তোমার বোনের কথাই যে কেউ ভাববে জাস্টিন টুডু সবসময় পথে ঘাটে ঘুরে বেড়ান, গেলাম আর দেখা হয়ে গেল, যত সব আজগুবি কথাবার্তা। ওহির কথায় সবাই একসরে হেসে উঠল, শুধু মেহিনুর আর তিন্নি ব্যতীত। মেহিনুর কিছু বলার জন্য তিনি হাত ধরতে চায়, কিন্তু তিনি সে সুযোগ না দিয়ে হাত সরিয়ে নেয়। ছলছল চোখে এক পলক মেহিনুরের দিকে তাকিয়ে
টেবিল ছেড়ে উঠে চলে যায়। তিন্নি চলে যেতেই সবাই অবাক হয়ে ওর যাওয়ার পানে তাকিয়ে রইল। লজ্জা পেয়েছে ভেবে আরেক দফায় হেসে উঠল সবাই। তবে এবার ওহি মলিন মুখে বসে আছে, আগের মতো সবার সাথে তাল মেলায়নি। মেহিনুর হতাশ নয়নে তাকায় ওহির দিকে। আর কেউ না বুঝলেও ঠিক মেহিনুর বুঝতে পেরেছে ওহির বলার শেষ বাক্যটায় তিনি বেশ লজ্জা পেয়েছে, সাথে কষ্ট পেয়েছে। মেহিনুরের চাহনি দেখে ওহি মাথা নিচু করে নেয়। ওর ভুলটা ঠিক কোথায় সেটা এতক্ষণে বুঝে গেছে ও। কথাটাও বলতে চায়নি, মুখ ফসকে বেরিয়ে গেছে। মেহিনুর সবার দিকে চোখ বুলে ক্ষুদ্র একটা শ্বাস ফেলে ধীর কণ্ঠে বলল, অন্যান্য দেশের প্রেসিডেন্টের মতো সিকিউরিটি নিয়ে জাস্টিন ট্রুডোকে চলাফেরা করতে হয় না। ওনার সান্নিধ্য খুব সহজেই পাওয়া যায়। তিন্নির কথায় ভুল কিছু ছিল না। ও যতটুকু জেনেছে, দেখেছে বা শুনেছে ততটুকু তথ্যের ভিত্তিতে এই কথাটা জিজ্ঞেস করেছে। শুধু শুধু মেয়েটাকে কষ্ট দিলে সবাই মিলে। মেহিনুর, তুমি ভুল ভাবছ। তিন্নির কথায় আমরা হাসিনি, ওহির কথায় হেসেছি। ও বলল না জাস্টিন ট্রুডোর সাথে ওর দেখা হয়েছে। ক্ষীণ স্বরে বলল তনিমা। মেহিনুর ফিচেল হেসে শীতল কণ্ঠে বলল, আমি বুঝতে পেরেছি, কিন্তু তিন্নি তো ছোট্ট মানুষ, ও কি আর এত বোঝে? আর ও কিভাবে বুঝবে তোমরা কেন হাসছো? শুধু ও না, ওর জায়গায় অন্য কেউ হলেও এটাই ভাবতো যে সবাই ওর উপরেই হাসছে। যাই হোক, সবাই গিয়ে এখন রেস্ট নাও, ঘুমাও, কাল সকালে দেখা হচ্ছে। যাই আমি গিয়ে দেখি তন্নি কোথায় গেল। মেহিনুর ও রুমে এসে পুরো রুমে চোখ বোলালো, কিন্তু কোথাও তিন্নি নেই। পরক্ষণে তিন্নিকে খুঁজে বের করলো ওর ব্যালকনিতে। তিনি ডগি রাখি কোলে নিয়ে ব্যালকনিতে বসে আছে। মেহিনুর দ্রুত পায়ে এগিয়ে গিয়ে ধীর কণ্ঠে ডাকলো, তিন্নি। মেহিনুরের কণ্ঠস্বর কর্ণপাত হতেই কিঞ্চিত চমকে উঠল তিন্নি। পর মুহূর্তে নিজেকে সামলে নেয়, পেছনে না ফিরে ক্ষীণ স্বরে বলল, আমি কি ভুল কিছু বলেছিলাম আপু? মেহিনুর গিয়ে তিন্নির পাশে বসলো। তিন্নির অবুঝ চাহনি দেখে স্মিত হাসলো মেহিনুর। তিন্নির গালে হাত রেখে আদুরে গলায় বলল, না তো, তুমি তো কোনো ভুল বলনি, বরং ওরা ভুল বুঝেছে। আমি সবাইকে বকেও দিয়েছি। মেহিনুরের কথার প্রত্যুত্তরে তিনি কিছু না বলে মৃদু হাসলো। তিনি জানে মেহিনুর ওদেরকে বাঁকা না দিলেও ওর সপক্ষে কিছু বলে এসেছে। মেহিনুর তিন্নির দিকে স্থির চোখে তাকিয়ে আছে। তিন্নির এই গুণটা ওর খুব ভালো লাগে। তিনি অনেকটা ওর মতোই চুপচাপ আর ঠান্ডা মেজাজের। অবশ্য ভেতরে ভেতরে যে রাগ অভিমান পুষে রাখে না তা কিন্তু নয়, তবে সবসময় রাগ দেখায় না। তবে এই টাইপের মানুষগুলোর অভিমান অভিযোগগুলো সহজে কেউ ধরতে পারে না, বুঝতেই পারে না, হয়তো বোঝার চেষ্টা করে না বলেই। মেহিনুর মুখের হাসি বজায় রেখে বলল, তোমার কথা শুনে কেউ হাসেনি, হেসেছে ওহির কথা শুনে। তুমি তাদেরকে ভুল বুঝো না, কেমন? এখন ঘুমোতে বলো। ঘুমানোর কথা শুনেই যোগীরা ঘেউ ঘেউ করে উঠল। এক লাফে তিন্নির কোল থেকে নেমে মেহিনুরের কোলে উঠে পড়ে। মেহিনুর দু হাতে ওকে জড়িয়ে ধরে মাথায় চুমু দিতে যোগীরা ফের উচ্চস্বরে ঘেউ ঘেউ করে উঠল। মেহিনুর ভ্রুকুটি করে তাকায় যোগীরার দিকে, বোঝার চেষ্টা করছে যোগীরা কি বলতে চাইছে। যোগীরা তিন্নির দিকে তাকিয়ে আবার ঘেউ ঘেউ করে উঠতেই তিন্নি একটু হাঁক চুকিয়ে যায়। কপালে ভাঁজ ফেলে তাকালো মেহিনুরের দিকে। মেহিনুর ফিক করে হেসে দেয়। তিনি কিছু বুঝতে না পেরে তখনও মেহিনুরের দিকেই তাকিয়ে আছে। মেহিনুর যোগীরার কান ধরে বলল, ওরে দুষ্টু, এতক্ষণ তো দিব্যি ওর কোলে উঠে বসেছিলি, এখন যেই ঘুমানোর কথা বললাম অমনি ওর হিংসে লাগতে শুরু হলো। তিন্নি মেহিনুরের কথা শুনে মুখ টিপে হাসছে। যোগীরা মেহিনুরের বুকে মাথা গুঁজে ক্ষীণ শব্দ করছে, যার অর্থ মেহিনুরের সাথেও ঘুমাবে তিন্নি না। মেহিনুর আলতো হাতে যোগীরার পিঠ চাপড়ে দিয়ে বলল, তিন্নি আপু তো ওকে কত আদর করে, আসার পর থেকে তো তার কোলে চড়ে বেড়াচ্ছিস, তাহলে এখন বেড শেয়ার করতে এমন কার্পণ্য করছিস কেন? তুই তো আগে এমন ছিলি না। যোগীরা কোনো শব্দ করছে না দেখে মেহিনুর যোগীরার মুখটা উপরে তুলে দেখে যোগীরার চোখে পানি। ওর চোখে পানি দেখে মেহিনুর ফিচেল হেসে বলল, কারোর জায়গা কেউ নিতে পারে না ডগি। আমি তোকে আমার মতো করে ভালোবাসি, যেমনটা তুই বাসিস। তোর জায়গায় আমি অন্য কাউকে কখনো চিন্তা করতে পারি না। চিন্তা করতে পারি বল?
তুই যেমন আছিস সারা জীবন আমার কাছে তেমনই থাকবি। আচ্ছা কথা দিচ্ছি, আজকের পর থেকে তোকে একা রেখে আর কোথাও যাব না, প্রমিস। মেহনুরের কথা শেষ হতেই যোগীরা লাফিয়ে উঠল। মেহনুরের মুখ চেটে দিয়ে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটালো। অন্যদিকে এই দুজনের মধ্যে চলা কথোপকথনের কিছুই বুঝতে না পেরে অবাক হয়ে তাকিয়ে আছে তিনি। ওকে তাকিয়ে থাকতে দেখে মেহনুর বলল, বাংলাদেশ থেকে আসার পর থেকেই ও এরকমই করে। অনেকদিন আমাকে কাছে না পেয়ে ভেবেছিল হয়তো আমি ওকে আর ভালোবাসি না, তাই তো ওকে রেখে চলে গিয়েছিলাম। বাংলাদেশে যাওয়ার আগে বাসায় ফিরতে আমার যদি দেরি হতো তখন একা খেয়ে ভাইয়া ভাবির বা অন্য কারো কোলে ঘুমিয়ে পড়তো, কিন্তু এখন আমি না আসা পর্যন্ত ঘুমায় না, কারো হাতে খায়ও না। তুমি ডগিরার সব কথা বুঝতে পারো না আপু? বুঝবো না কেন? গত 8 বছর ধরে আমার সাথে সাথেও ওর বয়স যখন 3 মাস তখন ভাইয়া ওকে এনে দিয়েছিল। আচ্ছা চলো এখন ঘুমোতে যাই। তোমার ঘরের ডগিরা আমাকে ঘুমাতে দেবে? তিনি ডগিরার দিকে আর চোখে তাকিয়ে কথাটা বলল। মেহনুর উত্তর স্বরে বলল, ডগিরাকেই না হয় জিজ্ঞেস করো। ডগিরা তুমি কি আমাকে অনুমতি দিবে? বড্ড ঘুম পেয়েছে আমার, এখন হয়তো এখানেই ঘুমিয়ে পড়ব, এই ব্যালকনিতেই। ডগিরা মেহনুরের কোল থেকে নেমে আবার তিন্নির কোলে উঠে পড়ে। ঘেউ ঘেউ করে ঘন ঘন লেজ নাড়াচ্ছে, অর্থাৎ তার কোনো আপত্তি নেই। তিন্নি হেসে আলতোভাবে ডগিরাকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর ডগিরাকে কোলে তুলে নিয়ে উঠে দাঁড়ালো মেহনুর, সাথে তিন্নিও। পা বাড়ালো রুমের দিকে, কিন্তু দরজার কাছে আসতেই থমকে দাঁড়ায় দুজনেই। একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে ফের সামনে তাকায়। মেহনুরের বিছানার ঠিক মাঝখানে আসন পেতে থমথমে মুখ করে বসে আছে তনিমা। তিন্নি মেহনুরকে উদ্দেশ্য করে বলল, আপু আর ভাইয়ার মধ্যে এখনো তেমন কিছু? আমি সবটা জানি তিন্নি। তিন্নিকে বলতে না দিয়ে জোর গলায় বলল মেহনুর। মেহনুর ফের বলল, কিন্তু আমি তনিমা আপুকে নিয়ে ভাবছি না। তাহলে? মেহনুর তিন্নিকে চোখের ইশারায় ডগিরাকে দেখে বলে, এখন ওকে কি বলে সামলাবো? ডগিরা একবার বিছানার দিকে তাকাচ্ছে তো একবার মেহনুরের দিকে। বেচারা ডগিরা কিছুই বুঝতে পারছে না, তবে এতটুকু ঠিকই বুঝতে পারছে এই দুই বোন আজ এই বিছানাতেই ঘুমাবে। ডগিরা মলিন মুখে মেহনুরের দিকে তাকাতে মেহনুর আর তিন্নি দুজনে ফিক করে হেসে দেয়। ক্ষণে ক্ষণে আতশবাজির জলকানিতে আলোকিত হয়ে উঠছে টরন্টো শহর। শহরের অলিগলির পথ থেকে শুরু করে নগরে পেঁচানো ল্যাকেট বার রং বেরঙের আলোয় মুখরিত। রাস্তায় বড় বড় বিলবোর্ডগুলোই আজ রকস্টার কিরণের ছবি। প্রত্যেকটা বিলবোর্ডের পাশে স্ট্রিট কনসার্ট করছে কিরণপ্রেমী তরুণ তরুণীরা, ফলে লোক সমাগমের ভিড় বেশ জোরালো। আজকে হঠাৎ এত মানুষের উল্লাসে মেতে ওঠা, আনন্দে আপ্লুত হওয়ার কারণটা অবশ্যই একটু স্পেশালি। আজ কিরণ চৌধুরীর জন্মদিন। কিরণপ্রেমীরা তাদের স্পেশাল মানুষটার স্পেশাল এই দিনটিকে একটু স্পেশালভাবে উদযাপন করতে এত আয়োজন করছে। ডগিরা এদিক সেদিক ছুটাছুটি করছে। ল্যাকের পানিতে পা ডুবিয়ে বসে আছে মেহনুর, দৃষ্টি স্থির অদূরের ওই জমকালো শহরে। আকাশে পূর্ণিমার চাঁদ ল্যাকের স্বচ্ছ পানিতে চাঁদের আলো পড়ে চিলিক দিয়ে উঠছে বারে বারে। বাতাসে তুড়ে যখন ল্যাকের পানিতে ঢেউ ওঠে তখন মনে হয় আকাশের ওই চাঁদ হতে এক টুকরো চাঁদ হয়তো ওই ল্যাকের পানিতে এসে পড়ছে। অশান্ত জলের সাথে অভিমান করে ঢেউয়ের ভাঁজে বিলীন হয়ে যাচ্ছে। প্রকৃতি এই অদ্ভুত লীলা খেলায় নজরবন্দি করছে মেহনুর যেখানে বসে আছে এই এলাকাটা কটেজ কান্ট্রি বা মস্কুকা নামে পরিচিত। এই অঞ্চলটি টরন্টোর 1 ঘন্টা উত্তরে অবস্থিত এবং ল্যাক মস্কুকা এবং অন্টারিওর অন্যান্য জনপ্রিয় হ্রদের চারপাশে কেন্দ্রীভূত। এই জায়গাটা অনেক বেশি জনপ্রিয়, যদিও অন্টারিওর অনেকগুলো গন্তব্য খুঁজে পাওয়া যাবে যা অনেক সুন্দর। তবু টরন্টোর সাথে এই অঞ্চলের সান্নিধ্যই এটিকে এত বেশি জনপ্রিয় করে তুলেছে। হ্রদগুলির চারদিকে রয়েছে উচ্চ প্রান্তের কটেজ এবং গ্রীষ্মের বাড়িগুলি যা টরন্টোয়ানদের মালিকানাধীন। উইকেন্ডের শেষের দিকে টরন্টো থেকে শান্ত গ্রীষ্মের যাত্রার লোকেরা পালিয়ে যাওয়ার কারণে কোটির দেশের হাইওয়েগুলো যানজটে ভরা থাকে। এই এলাকাটি প্রচুর বিলাসবহুল কটেজ আর রিসোর্টে পূর্ণ। এটি মানুষের দর্শনীয় স্থানগুলোর জন্য একটি পছন্দের জায়গা। কোটির দেশের প্রাথমিক শহর হল গ্রাভেনহার্স্ট
যা মস্কোকার ল্যাকের তীরে অবস্থিত। এখান থেকে দর্শনার্থীরা হ্রদের শর্ট ক্রুজের জন্য স্টিমশিপে যেতে পারেন। এই জায়গাটা মেহনুরের খুব পছন্দের। মেহনুরের কোনো সারা শব্দ না পেয়ে যোগীরা একটু পরপর ওর কোলে উঠে ওর মুখ পানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অনেকক্ষণ। মেহনুর যখন বরাবরের মতোই চুপ, তখন যোগীরা এসে মেহনুরের গালে নিজের গাল ঘষে অস্পষ্ট স্বরে ওর মনের উৎকণ্ঠা অস্থিরতা প্রকাশ করলো। মেহনুর ঘন ঘন চোখের পলক ফেলছে, কিন্তু চুপ। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও যখন নিজের মালিকের কোনো আদর পেল না, তখন যোগীরা নিজের মুখ নামিয়ে মেহনুরের কোল থেকে নেমে যায়। চলে আসার জন্য উদ্যত হতে মেহনুর আচমকায় যোগীরাকে জড়িয়ে ধরে। যোগীরা মেহনুরের বন্ধন থেকে বেরিয়ে আসার জন্য ছটফট করছে। এক পর্যায়ে পরাস্ত হয়ে ও শান্ত হয়ে যায়, তবে মেহনুরের দিকে তাকায়নি। মেহনুর যোগীরাকে ওর পাশে বসিয়ে দেয়, যেমন করে ও বসে আছে ঠিক তেমন করে। যোগীরাকে এক হাতে জড়িয়ে সামনের পা দুটো আলতো হাতে ধরে রেখেছে। ক্ষণকাল পরে একটা দীর্ঘশ্বাস ফেলে ধীর কণ্ঠে বলল, ডগিরা, তুই কি কখনো খেয়াল করেছিস মাঝে মধ্যে সন্ধ্যার এই সময়টাতে আমার কেমন যেন অদ্ভুত টাইপের মন খারাপ হয়? তখন চারিদিকে সব কিছুতেই কেমন যেন নাই নাই লাগে। দুনিয়ার কোনো কিছুতেই তখন ভালো না। হঠাৎ হঠাৎ বুকটা কেমন যেন ধরফর করে ওঠে। মনে হয় এই মহাশূন্যে আমি হয়তো ক্রমশ বিলীন হয়ে যাচ্ছি। এই ব্যাপারটা অদ্ভুত কিন্তু সত্য। এই যেমন ধর, এখন একটু অবধিও দিব্যি ভালো ছিলাম। যেই সন্ধ্যা নামলো অমনি মনের কোণেও আধার নেমে এলো। দেখ, এই শহরের মানুষগুলোর কত শত আয়োজন, তবু মনে শান্তি মিলছে না, স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি না। এতটুকু বলে মেহনুর এক পলক যোগীরার দিকে তাকিয়ে ফের বলল, আমার এত চাকচিক্যময় জীবন চাই না। কি হবে চাকচিক্যে ঘেরা জীবন দিয়ে যদি আমার মনে শান্তি না থাকে? ইদানিং নিজেকে বড্ড একা লাগে রে। কখনো কখনো মন বলে এই মহাশূন্যে এমন একজন মানুষ থাকুক, যদি কখনো বিধ্বস্ত হয়ে ভেঙে পড়ি তখন হতাশা চরমে ডুবে গিয়ে তাকে একবার জড়িয়ে ধরে কাঁদতে পারলেই মনের ভেতর প্রশান্তি অনুভব হবে। যাকে জড়িয়ে ধরলে শত কষ্ট ভুলে গিয়ে মনে প্রাণে আসবে সজীবতা, চোখে মুখে ফুটে উঠবে বেঁচে থাকার আজন্ম স্বাদ। এমন একজন মানুষ থাকুক যার কাছে সবটা বলা যাবে অবলীলায়। তাকে কত কথা জানানোর বাকি। প্রায়ই আমার হৃদকুঠিরে দলা পাকিয়ে আসে নিঃসঙ্গতার গল্পগুলো। তখন খুব করে বলতে ইচ্ছে করে, কিন্তু বলা হয়ে ওঠে না আর। এমন একটা মানুষ থাকুক না যে আমার চোখের শীতল চাহনি দেখেই বুঝে নেবে বুকের ভেতরটার নিঃসঙ্গতার শূন্যতা, হাহাকার। একটা মানুষ থাকুক এই বিধ্বস্ত ধরনীর এক টুকরো জমিনে দাঁড়িয়ে, যে কিনা সৃষ্টিকর্তার কাছে আমাকে পাওয়ার তীব্র আকুতি জানাবে। একজোড়া হাত মোনাজাতে শুধু আমাকে পাওয়ার জন্যই প্রার্থনা করবে। আমাকে হারানোর শঙ্কায় অশ্রুসিক্ত হবে একজোড়া পবিত্র চোখ। যোগীরা চুপ করে বসে আছে। মেহনুরের কথায় ও ব্যথিত হচ্ছে, শুধু প্রকাশ করতে পারছে না। সে ছোট থেকে মেহনুরকে দেখছে ও। মেহনুরের ভালো লাগা হোক বা খারাপ লাগা, সেই সব অনুভূতিগুলো ওর সাথেই শেয়ার করে। ওর মনের অব্যক্ত কথাগুলো বলে ওর মনটাকে খানিকটা হালকা করে। আজ আবারও মেহনুর ওর মনের সুপ্ত বাসনাগুলো উগলে দিচ্ছে ওর সামনে। হয়তো এই কথাগুলো প্রতিনিয়তই লালন করে যাচ্ছে খুব যত্ন করে। যোগীরাকে ফেলফেল করে তাকিয়ে থাকতে দেখে মেহনুর স্মিত হেসে শীতল কণ্ঠে বলল, এটা কিন্তু আমার স্বপ্ন নয়। আমি সত্যিই চাই রে। শুধু ভালোবাসার জন্য নয়, কেউ একজন থাকুক যে আমার এই পুরো আমিটার মায়ায় পড়বে, যে জীবনের শেষ নিঃশ্বাস অবধি আমার সাথেই থাকবে। ছন্ন ছাড়া আর এলোমেলো এই আমিটাকে গভীর যত্নে আগলে রাখবে তার বুকের মাঝে। আমি চাই আজীবন পথ চলার সঙ্গী হয়ে কেউ একজন আসুক আমার জীবনে। যোগীরা মেহনুরের গায়ে হেলান দিয়ে শান্ত হয়ে বসে আছে, একদম কোনো নড়াচড়া করছে না। হয়তো মেহনুরের বলা প্রত্যেকটা কথা খুব সূক্ষ্মভাবে অনুধাবন করছেও। একটা মেয়ে সবাইকে শুধু দিয়ে যায়, বিনিময়ে মুখ ফুটে কিচ্ছু চায় না। অবশ্য না চাইতেও অনেক কিছু ওর ভাই ওকে দিয়েছে, দেয়। কিন্তু তাই বলে সব খবর রাখতে পারবে এমন তো নয়। কারোর কি মনের খবর কেউ কি জানে? সবাই কি সবার মন পড়তে পারে?
ডোগেরাকে এতটা চুপচাপ দেখে মেহিনুর মাথা কাত করে আর চোখে ডোগেরার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দৃষ্টি সরিয়ে ধীর কণ্ঠে আবার বলল, আচ্ছা ডগিরা, আজকের রাতটা যদি এখানেই কাটিয়ে দিই তাহলে কেমন হয় বলতো? মেহিনুরের কথাটা বলতে দেরি ডগিরার ঘেউ ঘেউ করে উঠতে দেরি নেই। মেহিনুর বাঁকা চোখে তাকায় ডগিরার দিকে। ওর তাকানোর ভঙ্গিমাটা এমন, ডগিরা যে ওর কথার প্রত্যুত্তরে এভাবে রিয়েক্ট করবে সেটা যেন ও জানতই। তাও নিজের মনকে প্রশ্রয় দিয়ে প্রশ্নটা করে ফেলল। আজ কেন যেন এখান থেকে যেতে মন চাইছে না ওর। মেহিনুর একটা তপ্ত নিঃশ্বাস ফেলে মুখ ঘুরিয়ে নেয় অন্য পাশে। আশানুরূপ কোনো উত্তর না পেয়ে ডগিরা আবার ঘেউ ঘেউ করে উঠল। এবার বিরক্তিতে কপাল কুঁচকে ডগিরার দিকে তাকালো মেহিনুর। মাঝে মাঝে ডগিরার উপর খুব রাগ হয় ওর। ডগিরার এই অভিভাবকপনা, খবরদারি আচরণ মনে হয় শুধু ওই সব কিছু জানে বুঝে। মেহিনুর কিচ্ছু জানে না। মেহিনুর রুদ্ধশ্বাস ফেলে উঠে দাঁড়ায়। ডগিরাকে উদ্দেশ্য করে ঝাঁঝালো কণ্ঠে বলল, এইভাবে হাঁ করে তাকিয়ে আছিস কেন? আমাকে একটু নিজের মতো করে থাকতে দিবি না বলে তো ঠিক করেই নিয়েছিস। চল তাহলে। কথাটা শেষ করে মেহিনুর হাঁটা শুরু করে। মেহিনুরের কথাটা আর নমনীয়তা না থাকলেও ডগিরার জন্য ওই একটা শব্দই হাজার কথার মানে। চল মানে মেয়ের সুমতি হয়েছে। মেহিনুর কিছুটা রাগ নিয়ে এলোমেলো পা ফেলে এগিয়ে যাচ্ছে। মেহিনুরের পেছন পেছনে যাচ্ছে ডগিরা। দেখে মনে হচ্ছে তাকে কিরণ চৌধুরীর পার্সোনাল বডিগার্ড হিসেবে রাখা হয়েছে, আর এই মুহূর্তে সে তার দায়িত্ব পালন করছে। মা বাবার কাছে যাওয়ার জন্য সকাল হতেই হালকা নাস্তা করে মেহিনুরদের বাড়ি থেকে চলে আসে দিহাদ আর কলি। সাথে তনিমা, শান্ত, অয়ন আর ওহিও এসেছে। তিন্নি আসেনি, ও মেহিনুরদের বাসায় রয়ে গেছে। যেখানে ওহি যাবে সেখানে ওর যাওয়ার প্রশ্নই আসে না। কাল রাতের পরে তো একদমই না। দিহাদের বাসায় সবাই নিজেদের মতো আলাপ আলোচনা করছে। ওহি তনিমার ফোন নিয়ে গেম খেলছে। সারাক্ষণ ফোনে গেমস খেলে বলে শান্ত ওর ফোন নিয়ে নিয়েছে। তনিমায় ওর ফোনটা ওহিকে দিয়েছে গেমস খেলার জন্য। সবার থেকে একটু দূরে বসে আছে ওহি। হঠাৎ ফেসবুক থেকে একটা নোটিফিকেশন আসতেই বিরক্তিতে কপাল কুঁচকালো ওহি। তিন্নির আইডি থেকে নোটিফিকেশন এসেছে দেখে ওহির কপালে ভাঁজ দ্বিগুণ হয়ে যায়। কৌতূহলবশত নোটিফিকেশনে ক্লিক করতেই ওহির চক্ষু চড়ক গাছ। ওহি হাঁ করে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। জাস্টিন ট্রুডোর সাথে তিন্নির ছবি। বিশ্বাসই হচ্ছে না ওহির। গুনে গুনে 20খানা ছবি আপলোড দিয়েছে। লোকেশনটা খুব পরিচিত লাগছে, তবে বেশ জাঁকজমকপূর্ণভাবে সাজানো বলে ঠিক চিনতে পারছে না। ওহি সবগুলো ছবি এক এক করে চেক করতে লাগলো। না, তাও চিনতে পারছে না। পর মুহূর্তেই বার্থডে গার্ল ক্যাপশনে আর একটা নোটিফিকেশন আসে সেম আইডি থেকেই। নোটিফিকেশনে ক্লিক করতেই মেহিনুরের হাস্যোজ্জ্বল মুখটা ভেসে উঠল। দ্বিতীয় ছবি আসতেই চমকে উঠল ওহি। মেহিনুর কেক কাটছে। অন্য আরেকটি ছবিতে জাস্টিন ট্রুডো মেহিনুরকে কেক খাওয়াচ্ছে। ছবিগুলো দেখা মাত্রই ওহি বিস্মিত কণ্ঠে বলে উঠল, আজ মেহিনুর আপুর জন্মদিন। ওহির কথা শুনে সবাই ভ্রুকুটি করে তাকায় ওর দিকে। ওহি ওর হাতে থাকা ফোনটা সবার দিকে ঘুরিয়ে ফের বলল, দেখো, সব পরিবারে জাস্টিন টুডো এসেছে মেহিনুর আপুদের বাসায়। ভাই, তুমি এসব কি বলছো? মেহিনুরের জন্মদিন আর ও আমাদের বলবে না? সেটা কখনো হয় নাকি? আরে ভাবি, আমি সত্যি বলছি। বিশ্বাস না হলে দেখো, তোমার বোন শুধু জাস্টিন টুডোর সাথেই 20টা ছবি আপলোড করেছে, আর বাকিগুলো মেহিনুর আপুর কেক কাটার মুহূর্তের। এই যে দেখো। ওহি এগিয়ে এসে তনিমার হাতে ফোনটা দেয়। সবাই হতভম্ব হয়ে গেছে। আজ মেহিনুরের জন্মদিন, অথচ ওরা কেউই জানে না। অবশ্য না জানাটাই স্বাভাবিক। কেউ তো ওর সম্পর্কে সেইভাবে জানতেই চায়নি কখনো। মেয়েটার কাছ থেকে সবাই শুধু নিয়ে গেল, বিনিময়ে কিচ্ছু দিতে পারেনি। এদিকে মেহিনুর নামটা অপরিচিত হলেও মেহিনুরের মুখটা খুব চেনা চেনা লাগছে দিহাদের মা বাবার কাছে। কোথায় যেন দেখেছে। হুট করে স্মরণে আসে ও তো কিরণ চৌধুরী। কিন্তু সবাই ওকে মেহিনুর কেন ডাকছে তারা সেটাই বুঝতে পারছে না। পর মুহূর্তে ভাবে হয়তো এটা কিরণেরই আরেকটা নাম। দূরে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে অর্ক। চোখে মুখে বিস্ময়। মিনিট 3 আগেই বাসা ফিরেছে ও। আসার পর থেকে ওইভাবেই ঠায় দাঁড়িয়ে আছে। আজ মেহিনুরের জন্মদিন, এটা জানে না বলে ও অবাক হচ্ছে না। অবাক হচ্ছে জাস্টিন ট্রুডোকে দেখে। কিভাবে
মেহিনুরের সাথে এমন কি সম্পর্ক আছে যে ওর বার্থডে সেলিব্রেশনে সামিল হয়েছে স্বয়ং জাস্টিন ট্রুডো? এই মেয়েটা ভারী অদ্ভুত, নিমিষেই খোলস পাল্টে ফেলতে পারে, যেখানে যায় সেখানে সবার মন জয় করে নেয় একেবারে। আজকে মেহিনুরের বার্থডে, কেউ তো ওকে বলেও নি অবধি। আর এইটুকু সময়ের মধ্যে এত আয়োজন কে করলো? কিভাবে সম্ভব? রাওনাফে তো কানাডাতেই নেই। বিকালে বাসা থেকে বের হওয়ার সময় তো বাড়িতে একটা ফুলের পাপড়ি অবধি চোখে পড়েনি, আর এখন এই বাড়িটাকে কয়েক হাজার সতেজ ফুলের সমন্বয়ে একটি উদ্যান মনে হচ্ছে। বাহির থেকে মনেই হচ্ছিল না এটা কোনো সাধারণ মানুষের বাড়ি। অর্ক কথাগুলো ভাবছে আর তীক্ষ্ণ দৃষ্টি মেলে প্রত্যেকটা মানুষের গতিবিধি নজরবন্দি করছে সূক্ষ্মভাবে। পর মুহূর্তে রোশনিকে দেখতে পেয়ে একটু নড়ে চড়ে দাঁড়ায়। রোশনি এগিয়ে এসে অর্ককে নিয়ে যায় মেহিনুরের কাছে। সৌজন্যমূলক হাসি দিয়ে মেহিনুরকে শুভেচ্ছা জানিয়ে এক টুকরো কেক তুলে দিল মেহিনুরের মুখে। অর্কের এহেন কাণ্ডে আর কেউ অবাক না হলেও মেহিনুর বেশ অবাকই হয়েছে, কারণ ঘটনাটি এতটাই দ্রুত ঘটেছে যে মেহিনুর কিছু বলার আগেই অর্কর মুখে কেক পড়ে দিয়েছে। মেহিনুর হাঁ করে তাকিয়ে আছে অর্কের দিকে। অর্ক ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।